নমস্কার। তাপসের কথায় সকলকে স্বাগত। আগস্ট মাস স্বাধীনতার মাস। এই উপলক্ষে পাঠ করব অগ্নিযুগের বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই নির্বাসিতের আত্মকথা। ১৯০৮ সালের আলিপুর বোমার মামলার সূত্রে যুগান্তর দলের অনেকেরই আন্দামানের ভয়ঙ্কর সেলুলার জেলে কারাবাস হয়। উপেন্দ্রনাথ তাঁদেরই একজন। তাঁদের কারাবাসের আনুপূর্বিক কাহিনী ও ইতিহাস বিধৃত হয়েছে এই গ্রন্থে। রবীন্দ্রনাথ থেকে সৈয়দ মুজতবা আলী পর্যন্ত অনেকেই প্রশংসা করেছেন এই বইয়ের। ১২টি পরিচ্ছেদে সমাপ্ত হয়েছে এই বই। গত পর্বে শুনেছেন নির্বাসিতের আত্মকথার একাদশ পরিচ্ছেদ। আজ শুনবেন শেষ পর্ব, দ্বাদশ পরিচ্ছেদ। রাজনৈতিক মতামত লইয়া মাঝে মাঝে সুপারিনটেনডেন্টের সহিত আমাদের তর্ক বিতর্ক হইত। বলা বাহুল্য, ইংরেজ গভর্নমেন্টের মহিমা প্রচার করাই তাহার উদ্দেশ্য। স্ত্রীলোক ও রাজপুরুষের সহিত তর্ক উপস্থিত হইলে হারিয়া যাওয়াই ভদ্রতা সঙ্গত। কিন্তু সে কথা জানিয়াও আমরা মাঝে মাঝে দুই চারিটা অপ্রিয় সত্য কথা বলিয়া ফেলিতাম। যেখানে গায়ের ঝাল মিটাইবার অন্য উপায় নাই, সেখানে জিহ্বা সঞ্চালন ভিন্ন আর কি করা যায়। রুশিয়ায় তখন বিপ্লব আরম্ভ হইয়া গিয়াছে। একদিন জেলার আমায় ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, সুপারিনটেনডেন্ট যে তোমাদের সঙ্গে অতক্ষণ ধরিয়া তর্ক বিতর্ক করেন, তার কি কারণ বলিয়া মনে হয়? আমি বলিলাম, কি জানি সাহেব, স্বজাতির গুণগান করা ছাড়া আর যদি কোনো গূঢ় উদ্দেশ্য থাকে তো বলিতে পারি না। জেলার বলিলেন, এ কথা বোধহয় জানো যে ৬ মাস অন্তর ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে তোমাদের প্রত্যেকের সম্বন্ধে একখানি করিয়া রিপোর্ট যায়। তোমরা সুপারিনটেনডেন্টের কাছে যে মতামত প্রকাশ করো, তিনি সেগুলি নোট করিয়া রাখেন, আর তাহার উপর নির্ভর করিয়াই রিপোর্ট প্রস্তুত হয়। চারিদিকে যেরূপ হুলস্থুল কাণ্ড বাঁধিয়া গিয়াছে, তাহাতে ইংরেজ যদি হারে তো ল্যাঠা চুকিয়াই গেল, আর যদি জয়ী হয় তো আনন্দের প্রথম ধাক্কায় তোমাদের ছাড়িয়াও দিতে পারে। ইংরেজ রাজত্বটা যে কি, তাহা আমি আইরিশ, সুতরাং ভালো করিয়া বুঝি। জেলখানার ভিতর সবসময় পেটের কথা মুখে আনিয়া লাভ নাই। ভাবিয়া দেখিলাম কথাগুলো তো ঠিক। জেলখানাটা ঠিক বক্তৃতা দিবার জায়গা নয়। শত্রুর মুখ হইতেও উপদেশ শাস্ত্রমতে গ্রাহ্য। সুতরাং জিহ্বাটা সেই সময় হইতে অনেক কষ্টে সংযত করিয়া ফেলিলাম। সুপারিনটেনডেন্ট মাঝে মাঝে যুদ্ধের বিষয় লইয়া আলোচনা করিতেন। জার্মানি যে কি ভীষণ রকম পাজি, তাহাই তাহার প্রতিপাদ্য। আমরাও এক বাক্যে জার্মানির পাজিত্ব স্বীকার করিয়া লইয়া তাহাকে জানাইয়া দিলাম যে মরিবার পর জার্মানি নিশ্চয়ই নরকে যাইবে। দেবলোকে ইংরেজের পার্শ্বে স্থান পাইবার তাহার কোনোই সম্ভাবনা নাই। ইংরাজ চরিত্রে একটা কেমন সংকীর্ণতা আছে। সে কোনো জিনিসের নিজের দিক ছাড়া পরের দিক সহজে দেখিতে পায় না। ৩৩ কোটি ভারতবাসী যে চিরদিন ইংরেজের আশ্রয়েই থাকিতে চায়, এ কথা বিশ্বাস করিবার জন্য ইংরেজের প্রাণ একেবারে লালায়িত। ভারতে ইংরেজ রাজত্ব যে আদর্শ শাসনযন্ত্রের খুব কাছাকাছি, এ বিষয়ে তাহাদের বড় একটা সন্দেহ নাই। কিন্তু এ বিশ্বাস সুপারিনটেনডেন্ট সাহেবের শেষ পর্যন্ত ছিল বলিয়া মনে হয় না। যুদ্ধের সময় তো বেচারা প্রাণপণ করিয়া পরিশ্রম করিলেন, কয়েদির খরচ কমাইয়া সরকারি তহবিলে অনেক টাকা জমা দিলেন। কিন্তু যুদ্ধ শেষ হইবার পর নিজের একমাত্র শিশুকন্যাকে বিলাতে রাখিয়া আসিবার জন্য যখন ৬ মাসের ছুটি চাহিলেন, তখন ছুটি আর মিলিল না। আবেদনের পর আবেদনের যখন কোনো উত্তর পাওয়া গেল না, তখন তিনি বলিতে আরম্ভ করিলেন, অল গভর্নমেন্টস আর ব্যাড, আই অ্যাম অ্যান অ্যানার্কিস্ট। শেষে চটিয়া গিয়া তিনি চাকরি ছাড়িয়া দিবার প্রস্তাব করিয়া বলিলেন, দ্য গডস অফ সিমলা আর ইনকরিজিবল। কিছুদিন পূর্বে মন্টেগু সাহেবের রিফর্ম বিলের খসড়ায় যখন ইন্ডিয়া গভর্নমেন্টকে একেবারে সর্বময় প্রভু করিয়া খাড়া করা হইয়াছিল,
তখন এই সুপারিনটেনডেন্টটি একদিন কথা প্রসঙ্গে বলিয়াছিলেন, তাহাতে কোনো দোষ হইবে না। দ্য গভর্নমেন্ট অব ইন্ডিয়া আর সেন্সিবল পিপল। নিজের লেজে পা না পড়িলে কেহ পরের দুঃখ বুঝিতে পারে না। যাক, এদিকে যুদ্ধ তো শেষ হইয়া গেল। যুদ্ধের পূর্বে যখন ছাড়া পাইবার আশা ভরসা একেবারে ছাড়িয়া দিয়া মরণের প্রতীক্ষায় বসিয়াছিলাম, তখন দুঃখের মাঝখানে দিন একরূপ কাটিয়া যাইতেছিল। কিন্তু যুদ্ধের পর আবার কয়েদি ছাড়িবার কথা উঠিল। তখন আশা ও আশঙ্কায় দিন কাটানো ভার হইয়া উঠিল। একদিন সংবাদ আসিল যে সমস্ত যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত রাজনৈতিক কয়েদি পিনাল কোডের ৩০২ ধারা অনুসারে অপরাধী নয়, তাহারা জেলখানায় যদি ৭ বৎসর কাটাইয়া থাকে, তো তাহাদিগকে মুক্তি দেওয়া হইবে। আমাদের ৭ বৎসর ছাড়িয়া ১০ বৎসর হইয়া গিয়াছে, সুতরাং প্রাণে একটু আশার সঞ্চার হইল। কিছুদিন পরে শুনিলাম যে সমস্ত কয়েদির মুক্তির জন্য ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে নাম পাঠানো হইয়াছে, তাহাদের সঙ্গে আমাদের নামও গিয়াছে। এখন বেঙ্গল গভর্নমেন্ট তাহা মঞ্জুর করিলেই নাকি আমরা নাচিতে নাচিতে দেশে ফিরিয়া যাইতে পারি। এ পর্যন্ত কোন যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত রাজনৈতিক কয়েদি পোর্ট ব্লেয়ার হইতে বাঁচিয়া ফিরে নাই। ১৮৫৮ সালে যাহারা সিপাহী বিপ্লবের পর পোর্ট ব্লেয়ারে গিয়াছিল, তাহাদের সকলকেই সেখানে একে একে মরিতে হইয়াছে। থিবর যুদ্ধের পর যে সমস্ত ব্রহ্মদেশীয় কয়েদি আসিয়াছিল, তাহারাও কেহ ছাড়া পায় নাই। আজ আমাদের জন্য যে ইন্ডিয়া গভর্নমেন্টের ইতিহাসে নূতন অধ্যায় আরম্ভ হইবে, এ কথা সহসা বিশ্বাস করিতে সাহস হইল না। কিন্তু না বিশ্বাস করিয়াই বা করি কি? প্রাণ যে ফুলিয়া ফুলিয়া হাঁপাইয়া উঠিতেছে। ক্রমে জার্মানির সহিত সন্ধিপত্র স্বাক্ষরিত হইল। ইংল্যান্ডে বিজয় উৎসব ফুরাইয়া গেল, কিন্তু কই, কয়েদি তো ছাড়িল না। যুদ্ধ বন্ধ হইবার পর হইতেই দিন গণনা আরম্ভ করা গিয়াছে। দিন গণিতে গণিতে সপ্তাহ, সপ্তাহ গণিতে গণিতে মাস, ক্রমে মাস গণিতে গণিতে বৎসর ফুরাইয়া গেল, কিন্তু বিড়ালের ভাগ্যে শিকা ছিঁড়িল না। খবরের কাগজে কিন্তু পড়িয়াছিলাম যে অক্টোবর মাসে ভারতবর্ষে বিজয় উৎসব হইবে, সুতরাং মনের কোণে একটু আশা রহিয়াই গেল। ভারতে যখন বিজয় উৎসব ফুরাইয়া গেল, তখন মনটা ছটফট করিতে আরম্ভ করিল। খবর বুঝি এই আসে এই আসে। শেষে ইন্ডিয়া গভর্নমেন্টের নিকট হইতে খবরও একদিন আসিল। সুপারিনটেনডেন্ট আমাদের অফিসে ডাকাইয়া শুনাইয়া দিলেন যে সরকার বাহাদুর কৃপা পরবশ হইয়া আমাদিগকে বৎসরে ১ মাস করিয়া মাফ দিয়াছেন। বোম ভোলানাথ! এতদিনের আশা এক ফুৎকারে উড়িয়া গেল। তখন দেখিলাম যে পোর্ট ব্লেয়ারে জীবনের বাকি কয়টা দিন কাটানো ছাড়া আর উপায়ান্তর নাই। তাই যদি করিতে হয় তো ভূতের বেগার আর খাটিয়া মরি কেন? চিফ কমিশনারের নিকট আবেদন করিলাম যে সমস্ত মাফ লইয়া যখন আমাদের ১৪ বৎসর পূর্ণ হইয়াছে, তখন সরকারি প্রতিশ্রুতি অনুসারে আমাদের জেলের কাজকর্ম হইতে অব্যাহতি দেওয়া হোক। কিন্তু সে আবেদনপত্র যে চিফ কমিশনারের দপ্তরে গিয়া কোথায় ধামাচাপা পড়িয়া গেল, তাহার আর কোনো উত্তরই পাওয়া গেল না। এই সময় জেল কমিটি পোর্ট ব্লেয়ারে আসিবার কথা ছিল। আমি স্থির করিলাম যে আমাদের যা কিছু বক্তব্য সমস্ত জেল কমিটির নিকট গায়ের ঝাল ঝাড়িয়া বলিয়া দিয়া তাহার পর কাজকর্ম ছাড়িয়া দিয়া বসিয়া পড়িব। কিন্তু রাখে কৃষ্ণ মারে কে! জেল কমিটি চলিয়া যাইবার অল্পদিন পরেই একদিন প্রাতঃকালে সুপারিনটেনডেন্ট আসিয়া আমাদের সংবাদ শুনাইয়া দিলেন যে বেঙ্গল গভর্নমেন্ট আমাদের আলিপুর জেলে পাঠাইয়া দিবার আদেশ দিয়াছেন। সেখান হইতে আমাদের মুক্তি দেওয়া হইবে। অল্পদিনের মধ্যেই গভর্নমেন্টের মতিগতি কি করিয়া পরিবর্তিত হইল, সে রহস্য উদ্ঘাটন করিবার কৌতূহল মনের মধ্যে চাপা পড়িয়া রহিল। লম্বা হইয়া মেজের উপর পড়িয়া স্ফূর্তিতে কেহ চিৎকার করিতে লাগিল, কেহ হাত পা ছুঁড়িতে লাগিল, কেহ বা গান জুড়িয়া দিল। একজন বিজ্ঞ বন্ধু সকলকে শান্ত করিবার জন্য বলিলেন, একটু স্থির হও দাদারা, এ বাড়িতে ফলার করতে এলে না আচানো পর্যন্ত বিশ্বাস নেই। শেষে মাঝ দরিয়ায় না জাহাজ ডুবিয়ে দেয়। জাহাজে চড়িবার আর দিন দুই বাকি।
রাত্রে চোখে নিদ্রা নাই, আহারে প্রবৃত্তি নাই, কল্পনার শতচিত্র চোখের সামনে ভাসিয়া উঠিতেছে। বহুদিন বিস্মৃত সুপরিচিত মুখগুলি আবার মনের মধ্যে ফুটিতেছে, যাহাদের সহিত ইহকালের সব বন্ধন কাটিয়া গিয়াছিল, তাহারা আবার স্নেহের শত ডোরে বাঁধিতে আরম্ভ করিয়াছে। 2 দিন কাটিয়া গেল, দল বাঁধিয়া 26 জন জেল হইতে বাহির হইলাম। তখনও কাহারো কাহারো পায়ে বেড়ি বাজিতেছে। জেলের বাহির হইয়াই শিখেরা আকাশ পাতাল কাঁপাইয়া চিৎকার করিয়া উঠিল, ও মা গুরুজি কি ফতে। তারপর গান আরম্ভ হইল, ধন্য ধন্য পিতা দশমেশ গুরু, বিন চিড়িয়া সে বাজ তোড়ায়। হে পিতাহ, হে দশম গুরু, চটক দিয়া তুমি বাজ শিকার করাইয়াছিলে, তুমি ধন্য। আজ আবার চটক দিয়া বাজ শিকার করিবার দিন আসিয়াছে। তাই ওই সঙ্গীতের তালে তালে আমাদের প্রাণও নাচিয়া উঠিল। মনে মনে বলিলাম, হে ভারতের ভাবি গুরু, হে ভগবানের মূর্ত প্রকাশ, সমুদ্র পার হইতে তোমার দীন ভক্তের প্রণাম গ্রহণ করো। তাহার পর জাহাজে চড়িয়া একেবারে পোর্ট ব্লেয়ারের দিকে শেষ দেখা দেখিয়া লইলাম। ওয়ার্ডসওয়ার্থের কবিতা মনে পড়িল, হোয়াট ম্যান হ্যাজ মেড অব ম্যান। জাহাজ 3 দিন ধরিয়া ছুটিয়াছে, মনটা তাহার আগে আগে ছুটিয়াছে। ওই সাগর দ্বীপে বাতি জ্বলিতেছে, ওই রূপনারায়ণের মোহনা। আজই খিদিরপুরের ঘাটে জাহাজ গিয়া পৌঁছিবে। না, জাহাজ তো কই ডুবিল না, এ যে সত্য সত্যই ঘাটে আসিয়া লাগিল। পুলিশ প্রহরী আমাদের সঙ্গে লইয়া আলিপুরের জেলের দিকে চলিল। আবার আলিপুরের জেল, কিন্তু সে চেহারা আর নাই। আমাদের শুভাগমন বার্তা সুপারিনটেন্ডেন্ট সাহেবের কাছে গেল। আমাদের কাছে যা কিছু জিনিসপত্র ছিল, প্রহরীরা আসিয়া তাহা বুঝিয়া লইল। বড় বিশেষ কিছু ছিলও না। পোর্ট ব্লেয়ার হইতে আসিবার সময় বইটই সমস্ত নূতন নূতন ছেলেদের মধ্যে বিলাইয়া দিয়া আসিয়াছিলাম। স্থির করিয়াছিলাম দেশে ফিরিয়া আর মা সরস্বতীর সহিত কোনো সম্বন্ধ রাখা হইবে না। চুপ করিয়া শুধু 2টি ভাত খাইব আর পড়িয়া থাকিব। ঘণ্টাখানেক জেলে থাকিবার পর সুপারিনটেন্ডেন্ট আসিয়া উপস্থিত হইলেন। সেদিন শনিবার। আমরা ভাবিয়াছিলাম সেদিন ও তাহার পরদিন বুঝি আমাদের জেলেই থাকিতে হইবে। কিন্তু কিছুক্ষণ পরেই সুপারিনটেন্ডেন্ট ঘর হইতে বাহির হইয়া আসিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা বোধহয় আজই বাহিরে যাইতে চাও? কলিকাতায় তোমাদের থাকিবার জায়গা আছে? বাহিরে যাইবার নাম শুনিয়া আমরা লাফাইয়া উঠিলাম। মুখে বলিলাম, জায়গা যথেষ্ট আছে, আর মনে মনে বলিলাম, জায়গা না পাই রাস্তায় শুয়ে থাকব। একবার ছেড়ে তো দাও। সে রাত্রে হেমচন্দ্র, বারীন্দ্র ও আমি ছাড়া পাইলাম, কিন্তু যাই কোথায়। শ্রীযুক্ত C.R. দাসের বাড়ি গিয়া দেখিলাম তিনি বাড়ি নাই। তখন সেখান হইতে ফিরিয়া হেমচন্দ্রের বন্ধু হাইকোর্টের উকিল শ্রীযুক্ত সাতকড়ি পতি রায়ের বাড়িতে গিয়া আতিথ্য গ্রহণ করিলাম। হেমচন্দ্র ও বারীন্দ্র সে রাত্রে সেখানেই রহিয়া গেল, আর আমি চন্দননগরে বাড়ি যাওয়াই স্থির করিলাম। ভাবিলাম রাত 10টার সময় হাওড়ার স্টেশনে গিয়া ট্রেন ধরিব। কিন্তু বাড়ির বাহির হইয়া দেখিলাম যে কলকাতার রাস্তাঘাট সব ভুলিয়া গিয়াছি। ঘুরিতে ঘুরিতে যখন হাওড়া স্টেশনে আসিয়া হাজির হইলাম, তখন ট্রেন ছাড়িয়া গিয়াছে। ভবানীপুরে ফিরিয়া যাইবার আর প্রবৃত্তি হইল না। শ্যামবাজারে শ্বশুর বাড়ি, ভাবিলাম সেইখানে গিয়া রাতটা কাটাইয়া দিব। শ্যামবাজারে যখন পৌঁছিলাম, তখন রাত 12টা বাজিয়া গিয়াছে। বাড়ির দরজা বদ্ধ। 2-4 বার কড়া নাড়িয়া যখন কোনো সাড়া পাইলাম না, তখন ভাবিলাম, কুছ পরোয়া নেহি, আজ রাতটা কলকাতার রাস্তায় না হয় ঘুরিয়া ঘুরিয়া বেড়াইব। প্রাণে একটা নূতন রকমের আনন্দ দেখা দিল। আজ 12 বৎসর পরে খোলা রাস্তায় ছাড়া পাইয়াছি। সঙ্গে জেলার নাই, পেটি অফিসার নাই, একটা ওয়ার্ডার পর্যন্ত নাই। অতীতের বন্ধন কাটিয়া গিয়াছে।
নূতন বন্ধন এখন দেখা দেয় নাই। আজ সংসারে বাস্তবিকই আমি একা, কিন্তু এই একাকিত্ব বোধের সঙ্গে কোনো বিষাদের কালিমা জড়িত নাই, বরং একটা শান্ত আনন্দ উহার তালে তালে ফুটিয়া উঠিতেছে। শ্যামবাজার হইতে সার্কুলার রোড ধরিয়া শিয়ালদহ স্টেশনের দিকে রওনা হইলাম। 12 বৎসর জুতা পরা অভ্যাস নাই, সুতরাং আজ নূতন জুতায় পা একেবারে ক্ষতবিক্ষত হইয়া গেল। জুতা খুলিয়া বগলে পুরিয়া চলিতে লাগিলাম। বগলে পুটুলি দেখিয়া রাস্তায় এক পাহারাওয়ালা ধরিয়া বসিল। কোথা হইতে আসিয়াছি, কোথা হইতে আসিতেছি, কোথায় যাইব, ইত্যাদি ইত্যাদি। একবার মনে হইল সত্য কথা বলিয়া দিই যে আমি কালাপানির ফেরত আসামি। তাহা হইলে আর কিছু না হোক, থানায় একটু মাথা গুঁজিবার জায়গা পাওয়া যাইবে। তাহার পর ভাবিলাম, আর সত্যনিষ্ঠার বাড়াবাড়ি করিয়া কাজ নাই। একবার সত্য কথা বলিতে গিয়া তো 12 বৎসর কালাপানি ঘুরিয়া আসিলাম। শেষে বলিলাম, আমি কালীঘাট হইতে আসিতেছি, শিয়ালদহ স্টেশনে যাইব। কনস্টেবল সাহেব আমার বগলের পুঁটুলি পরীক্ষা করিয়া অনেকক্ষণ আমার মুখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি উড়ে? বহু কষ্টে হাস্য সম্বরণ করিয়া বলিলাম, হাঁ। তখন তাহার নিকট হইতে যাইবার অনুমতি পাইয়া তাহাকে একটা দীর্ঘ সেলাম দিয়া আবার রওনা হইলাম। সেই রাত্রে রাত 1টার সময় গাড়ি চড়িয়া যখন শ্যামনগর স্টেশনে আসিয়া পৌঁছিলাম, তখন রাত 2টা বাজিয়া গিয়াছে। নৌকোয় গঙ্গা পার হইয়া যখন নিজের পাড়ার ঘাটে আসিয়া নামিলাম, তখন রাত প্রায় 3টা। রাস্তাঘাট একেবারে জনশূন্য। টিমটিম করিয়া রাস্তার মোড়ে মোড়ে এক একটা কেরোসিনের বাতি জ্বলিতেছে। বাড়ির সম্মুখে গিয়া দেখিলাম, বাড়ির চেহারা সম্পূর্ণ পরিবর্তিত হইয়া গিয়াছে। জানালায় ধাক্কা মারিয়া ভায়াদের নাম ধরিয়া ডাকিতে ডাকিতে হঠাৎ জানালা খুলিয়া গেল, আর ভিতর হইতে হর্ষোদ্বেগ চঞ্চল একটি সুপরিচিত বামা কণ্ঠে প্রশ্ন হইল, তুমি কে? সঙ্গে সঙ্গে আর একটা জানালা খুলিয়া মা ওই একই প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। যাহার আশা সকলেই ছাড়িয়া দিয়াছে, সে যে আবার ফিরিয়া আসিয়াছে, এ কথা বিশ্বাস করিতে যেন কাহারও সাহসে কুলাইতেছে না। বাড়ির ভিতর চারিদিকে একটা ছুটাছুটি পড়িয়া গেল। একদল বাচ্চা ছেলে আসিয়া চোখ মুছিতে মুছিতে আমার চারিদিকে ঘিরিয়া দাঁড়াইল। কারা এরা? ইহাদের কাহাকেও যে চিনি না। একটি ছোট ছেলে একটু দূরে দাঁড়াইয়া হা করিয়া আমার মুখের দিকে চাহিয়াছিল। আমার ভ্রাতুষ্পুত্র তাহার সহিত আমার পরিচয় করাইয়া দিয়া বলিল, এই আপনার ছেলে, যাহাকে 1.5 বৎসরের রাখিয়া গিয়াছিলাম, সে আজ 13 বৎসরের হইয়াছে। আবার নূতন করিয়া সংসারের খেলা ঘর পাতিয়া বসিলাম। ওগো খেয়াপাড়ের কর্ণধার, এবার কোন কূলে পাড়ি দিবে?